এ ডিপ লাইফ ইজ এ গুড লাইফ। আচ্ছা আকাশ, তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা, কিংবা তুমি কোন বইটা সবাইকে পড়তে রিকমেন্ড করবে? ডিপ ওয়ার্ক, ডিপ ওয়ার্ক, ডিপ ওয়ার্ক। তো এই বইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই বইটা আমি 6টা পার্টে আলোচনা করব। পার্ট 1-এ আমি বলবো এই বই থেকে নেওয়া 4টা বাস্তব গল্প। পার্ট 2-তে আমি বলবো হোয়াট ইজ ডিপ ওয়ার্ক, হোয়াট ইজ সেল ওয়ার্ক। পার্ট 3-তে আমি বলবো দ্য পারপাস অফ দ্য বুক। পার্ট 4-এ আমি বলবো এই বইয়ের একটা পার্ট নিয়ে আলোচনা করব, ডিপ ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল, এবং আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব উইথ সোশ্যাল মিডিয়া। তারপর পার্ট 5-এ আমি এই বইয়ের লেখককে নিয়ে আলোচনা করব। তারপর লাস্টে আমি আলোচনা করব এই বই থেকে আমার কি পরিবর্তনটা আসছে, কিংবা আমি কি অ্যাকশন নিয়েছি আমার লাইফে। তো প্রথমে যদি আমি 4টা গল্প দিয়ে শুরু করি, তো প্রথম গল্প হচ্ছে স্ক্রিন রাইটার এবং মুভি ডিরেক্টর উডি অ্যালেন 1969 থেকে 2013, এই 44 বছর তার কেরিয়ারে তিনি প্রায় 44টা মুভির স্ক্রিপ্ট লিখেছে এবং সেগুলোর ডিরেকশনের দায়িত্ব পালন করেছে। এবং সে 44 বছর সময়ে সে কোনো সময় ইন্টারনেট ব্যবহার করেনি, এমনকি কোনো ডিভাইসের সংস্পর্শে আসেনি, এবং এই সময়ে তিনি প্রায় 25টা অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আরেকটা গল্প হচ্ছে পিটার হিগস, একজন তাত্ত্বিক পদার্থবিদ, যিনি একসময় নোবেল পুরস্কার পেয়েছিল, এবং নোবেল পুরস্কার পাওয়ার পর ওনাকে সাংবাদিকরা হারিকেন জ্বালিয়েও খুঁজে পায়নি। একটা হচ্ছে আমরা সবাই হ্যারি পটারের রাইটার জ্যাকে রাউলিংকে চিনি। তো উনি ওনার হ্যারি পটার লেখার সময়ে কিংবা লেখালেখির সময়ে কোনো ডিজিটাল ডিভাইস কিংবা ইন্টারনেট ব্যবহার করেনি। উনি সবসময় খাতা কলম দিয়ে লেখালেখি করতেন। জ্যাকে রাউলিংয়ের সহকারী জ্যাকে রাউলিংয়ের নামে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার 6 মান্থ পরে ওনার সহকারী পোস্ট দেয় যে এটা আমার আসল অ্যাকাউন্ট, কিন্তু আমি এখানে অ্যাক্টিভ থাকবো না, কারণ আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই। তো খাতা এবং কলম আমার সার্বক্ষণিক সঙ্গী। তারপর বিল গেটস, যিনি একটা জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে প্রতি ইয়ারলি উনি 2টা উইক মেনটেন করে, থিংস উইক, মানে চিন্তা ভাবনার উইক। তো উনি কী করে, লেক সাইড কটেজে গিয়ে শুধু বই পড়ে এবং বিগ থিঙ্ক করে, এবং এই চিন্তা ভাবনার মাধ্যমে উনার মধ্যে বড় বড় প্ল্যান আসে, এবং এই জন্যই আজকে বিল গেটসের কোম্পানিগুলো আজকে এত দূরে। হ্যাঁ, তো আমি তো গল্পগুলো নিয়ে বললাম, তো এখন আমি বলবো হোয়াট ইজ ডিপ ওয়ার্ক, হোয়াট ইজ সেল ওয়ার্ক, মানে ডিপ ওয়ার্ক কী এবং সেল ওয়ার্ক কী। তো প্রফেশনাল অ্যাক্টিভিটিস performed in a state of distraction-free concentration that push your cognitive capabilities to their limit. These efforts create new value, improve your skill, and are hard to replicate. মানে তুমি যখন ডিপ ওয়ার্ক করবে ডিস্ট্রাকশন ছাড়া, হ্যাঁ, তখন তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, এবং তোমার স্কিল এবং তোমার এফোর্টগুলো দিয়ে তুমি যেগুলো অর্জন করবে সেগুলো আর কেউ অর্জন করতে পারবে না। তো সেল ওয়ার্ক, নন কগনিটিভলি ডিমান্ডিং লজিস্টিক্যাল স্টাইল টাস্কস often performed while distracted. These efforts tend to not create much value in the world and are easy to replicate. তো আমরা সবাই যেটা করি, যেমন আমরা পড়ার সময় সোশ্যাল মিডিয়াতে যাই, নোটিফিকেশান আসে কিংবা কল আসলে রিসিভ করি, তো এটা হচ্ছে সেল ওয়ার্ক, যেটা আপনাকে খুব একটা ভ্যালু দিবে না। হ্যাঁ, তো এখন এই বইটার পারপাসটা কি? এই বইটার হচ্ছে 2টা পারপাস। হ্যাঁ, 1 নম্বর পারপাস হচ্ছে যে ডিপ ওয়ার্ক হাইপোথেসিস, ডিপ ওয়ার্ক যে সত্যি ভ্যালুয়েবল সেটা লেখক প্রমাণ করবে। 2 নম্বর পারপাস হচ্ছে যে ডিপ ওয়ার্ক প্রয়োগ করার পর আপনার লাইফে ট্রিমেন্ডাস পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন দিয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। তো এইটাই লেখকের 2টা উদ্দেশ্য। হ্যাঁ, একটা হচ্ছে যে ডিপ ওয়ার্ক ভ্যালুয়েবল কিংবা ডিপ ওয়ার্ক আসলে আপনার লাইফে কাজে দিবে, আর 2টা হচ্ছে এই ডিপ ওয়ার্ককে আপনি কাজে লাগিয়ে আপনার লাইফে অনেক পরিবর্তন আনতে পারবেন। তারপর এখন আমি বলবো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে ডিপ ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল। হ্যাঁ, তো এই বইটা কিন্তু 2টা পার্টে ডিভাইড করা, একটা হচ্ছে দ্য আইডিয়া পার্ট, একটা হচ্ছে দ্য রুলস পার্ট। আইডিয়া পার্টে আলোচনা করা হয়েছে ডিপ ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল, ডিপ ওয়ার্ক ইজ রেয়ার, ডিপ ওয়ার্ক ইজ মিনিংফুল, 3টা চ্যাপ্টার। আবার দ্য পার্ট 2-তে দ্য রুলস, এইখানে আলোচনা করা হয়েছে 4টা রুল নিয়ে। 1 নম্বর হচ্ছে ওয়ার্ক ডিপলি, 2 নম্বর হচ্ছে এমব্রেস বোরডম, 3 নম্বর হচ্ছে কুইট সোশ্যাল মিডিয়া, 4 নম্বর হচ্ছে ড্রেন দ্য সেলস। তো আমি আলোচনা করব দ্য আইডিয়া পার্টের চ্যাপ্টার 1 ডিপ ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল নিয়ে, এবং
পার্ট 2 দ্য রুলসের কুইট সোশ্যাল মিডিয়া নিয়ে। তো আমি প্রথমে আলোচনা করছি দ্য আইডিয়ার চ্যাপ্টার 1 ডিপ ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল, মানে ডিপ ওয়ার্ক যে আসলে ভ্যালুয়েবল, তো সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। ইন দিস নিউ ইকোনমি 3 groups will have a particular advantage. Those who can work well and creatively with intelligent machines, those who are the best at what they do, and those with access to capital. মানে যারা এই মেশিনের সাথে ইন্টেলিজেন্ট মেশিনের সাথে ক্রিয়েটিভলি কাজ করতে পারবে, তারা ভালো কিছু করতে পারবে। 2 নাম্বার হচ্ছে যারা তাদের ফিল্ডে বেস্ট। 3 নাম্বার হচ্ছে যারা টাকা পয়সার মালিক। হ্যাঁ, তো এটা তারপর এখন যেটা হাউ টু বিকাম এ উইনার ইন দ্য নিউ ইকোনমি, এই বর্তমান ইকোনমিতে আপনি কীভাবে বিজয়ী হবেন। তো এই জন্য আপনাকে 2 কোর অ্যাবিলিটিস ফর থ্রাইভিং ইন দ্য নিউ ইকোনমি, এই জন্য আপনার 2টা কোর অ্যাবিলিটি লাগবে। তো ফার্স্ট হচ্ছে দ্য অ্যাবিলিটি টু কুইকলি মাস্টার হার্ড থিংস, মানে কঠিন কঠিন জিনিসে টেকনোলজিতে আপনাকে তাড়াতাড়ি মাস্টার হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে দ্য অ্যাবিলিটি টু প্রডিউস অ্যাট অ্যান এলিট লেভেল ইন টার্মস অফ বোথ কোয়ালিটি অ্যান্ড স্পিড, মানে আপনার ফিল্ডে অনেক ভালো হওয়া লাগবে, এলিট হওয়া লাগবে, অভিজাত হওয়া লাগবে, এবং আপনার কাজের কোয়ালিটি ভালো লাগবে এবং স্পিড ভালো লাগবে। মানে কি আপনি কম সময়ে ভালো কিছু উৎপাদন করতে পারবেন। যেমন আমি যদি বলি আমি কম সময়ে ভালো যদি লিখতে পারি আমার ফিল্ডে, তো তাহলে কি হবো, আমি আমার ফিল্ডে সেরা হব। এবং আমি যে নতুন নতুন স্কিলগুলো, হার্ড স্কিলগুলো যদি আমি তাড়াতাড়ি শিখতে পারি, তাহলে আমি ইকোনমিতে উইনার হব। তো এখন আমি আলোচনা করব দ্য অ্যাবিলিটি টু কুইকলি মাস্টার হার্ড থিংস। তো এই কঠিন কঠিন জিনিসগুলো কিভাবে আপনি তাড়াতাড়ি মাস্টার হতে পারেন। তো এই জন্য আপনাকে যা করা লাগবে সেটা হচ্ছে, তো তার আগে আমি 2টা কোড বলি। তো ইফ ইউ কান্ট লার্ন ইউ কান্ট থ্রাইভ, আপনি যদি না শিখেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। ইফ ইউ ডোন্ট প্রডিউস ইউ ওন্ট থ্রাইভ, নো ম্যাটার হাউ স্কিলড অর ট্যালেন্টেড ইউ আর। তো আপনি যদি শেখার পর আপনি যতই ট্যালেন্টেড থাকেন না কেন, আপনি যদি উৎপাদন করতে না পারেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। তো আপনি বই পড়েন কিংবা আপনি মনে করেন পডকাস্ট শোনেন কিংবা আপনি কোর্স করেন, তো এগুলোর দ্বারা কোনো কিছু ক্রিয়েট করতে পারতেছেন না কিংবা সোসাইটিতে কোনো ভ্যালু করতে পারতেছেন না, তো তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না, কারণ কি আপনি অ্যাকশান নিতেছেন না। তো এই শিক্ষার আপনার কোনো দাম নেই। তো এই জন্যই বলে যে নলেজ ইজ অনলি ফর অ্যাকশান, নট নলেজ। দ্য 2 কোর অ্যাবিলিটিস জাস্ট described depend on your ability to perform deep work। তো এই অ্যাবিলিটিগুলো আপনার অর্জন করতে হলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে ডিপ ওয়ার্ক করা লাগবে। হ্যাঁ, তো দ্য ডিপেন্ডেন্স অফ দিস অ্যাবিলিটিস অন ডিপ ওয়ার্ক ইজন্ট ইমিডিয়েটলি ওবিয়াস। ইট রিকোয়ার্স এ ক্লোজার লুক এট দ্য সায়েন্স অফ লার্নিং, কনসেন্ট্রেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো এটা কিন্তু সহজে অর্জন করা যায় না। তো এই জন্য আপনার শেখার সায়েন্স, মনোযোগের সায়েন্স এবং প্রোডাক্টিভিটি সায়েন্সগুলো অর্জন করা লাগবে। যেমন আমি যদি বলি যে শেখার জন্য একটা বই আছে এখানে আমার, হ্যাঁ, তো যে এই বইটা মেক ইট স্টিক, হ্যাঁ, তো মেক ইট স্টিক দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং। তো কীভাবে শিখতে হয়, তো এটা নিয়ে এই বইটাই আপনারা জানতে পারবেন। তো এই বইটা নিয়ে আমি হয়তো পরে রিভিউ দিব। তো এটা তো এখন আমি বলবো যে ডিপ ওয়ার্ক হেল্পস ইউ কুইকলি লার্ন হার্ড থিংস, মানে ডিপ ওয়ার্কের করার মাধ্যমে কিভাবে আপনি কঠিন জিনিস তাড়াতাড়ি শিখতে পারবেন। তো এই জন্য আপনাকে 2টা কাজ করা লাগবে। একটা হচ্ছে ইউর অ্যাটেনশন ইজ ফোকাসড টাইটলি অন এ স্পেসিফিক স্কিল ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ অর এন আইডিয়া ইউ আর ট্রাইং টু মাস্টার, মানে আপনি একটা নির্দিষ্ট ফিল্ড কিংবা আপনার যেই অ্যাবিলিটি আছে, মানে আপনার যে পাওয়ার কিংবা আপনার যে পটেনশিয়াল পাওয়ার আছে, দক্ষতা সত্য, সেই দক্ষতায় আপনাকে মাস্টার হওয়া লাগবে। হ্যাঁ, যে কোনো একটা কাজে মনোযোগ দেওয়া লাগবে। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি কি করব, আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটে মনোযোগ দেয়া। এখন আমি যদি মনে করেন যে অন্য কোনো কাজে মনোযোগ দিই কিংবা গ্রাফিক ডিজাইন বলেন, প্রোগ্রামিং বলেন, তাহলে কিন্তু আমি 2টা ফিল্ড মেনটেন করতে পারবো না। তো এই জন্য আমাকে যে কোনো একটা ফিল্ড মেনটেন করা লাগবে। যেমন আমি কন্টেন্ট রাইটার, এই জন্য আমি চেষ্টা করব বই পড়তে, কোর্স করে যা শিখতে সেগুলো লেখালেখি বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে। তারপর হচ্ছে ইউ রিসিভ ফিডব্যাক সো ইউ ক্যান correct your approach to keep your attention exactly where it's most productive। তো আপনাকে ফিডব্যাকগুলো গ্রহণ করা লাগবে। তো আপনাকে হার্ড স্কিল শেখার জন্য কী করা লাগবে, 2টা জিনিস করা লাগবে। আপনাকে যে কোনো একটা স্পেসিফিক স্কিল কিংবা যে স্কিলে আপনি দক্ষ সেটা নির্ধারণ করা লাগবে। একটা কিংবা 2টার বেশি না। এখন আপনি যদি
মানে সব কিছুতে এক্সপার্ট হতে চান তাহলে পারবেন না। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং সবই এক্সপার্ট হবেন, আবার কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনার দ্বারা পসিবল না। তো আপনার জন্য একটা কিংবা দুইটা ফিল্ড আপনার মেনটেন করা লাগবে এবং সেই ফিল্ডে আপনার ফিডব্যাক নেওয়া লাগবে। আপনার কাজগুলো যখন প্রকাশ করবেন অনলাইন কিংবা অফলাইনে, তখন ফিডব্যাক নেবেন, ফিডব্যাকের মাধ্যমে নিজেকে শুদ্ধ করবেন। তো এই দুইটা জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে ইফ ইউ আর কমফোর্টেবল গোয়িং ডিপ, ইউ উইল বি কমফোর্টেবল মাস্টারিং দ্য ইনক্রিজিংলি কমপ্লেক্স সিস্টেম অ্যান্ড স্কিলস নিডেড টু থ্রাইভ ইন আওয়ার ইকোনমি। যখন আপনি ডিপ ওয়ার্ক সহজে করতে পারবেন, তখন আপনি কোনো একটা জিনিসে এক্সপার্ট হতে পারবেন খুব সহজে, এবং যেটার মাধ্যমে আপনি আপনার দেশে কিংবা ইকোনমিতে বড় একটা প্রভাব ফেলতে পারবেন। তো এখন বলবো ডিপ ওয়ার্কস হেল্পস ইউ প্রডিউস অ্যাট অ্যান এলিট লেভেল। মানে ডিপ ওয়ার্ক করার মাধ্যমে কীভাবে আপনি এলিট লেভেলে আপনার কন্টেন্ট কিংবা আপনার যে পাওয়ারটা, স্কিলটা, সেটা প্রকাশ করতে পারেন, হ্যাঁ, একদম সেরা মাধ্যমে। তো এখানে যেটা বলছে যে হাই কোয়ালিটি ওয়ার্ক প্রডিউসড ইকুয়াল টু টাইম স্পেন্ড ইনটু ইন্টেন্সিটি অফ ফোকাস। মানে আপনি যখন কোনো একটা জিনিস তৈরি করবেন, তো মানে হাই কোয়ালিটি ওয়ার্ক প্রডিউস তখনই হবে যখন আপনি যে টাইম স্পেন্ড করবেন ইনটু ইন্টেন্সিটি অফ ফোকাস, আপনি সময় দিবেন এবং সেটাই মনোযোগ দিবেন। যেমন কি আমি যখন বই পড়ি তখন আমি মনোযোগ দিই, এবং মনে করেন আমি ঘুম থেকে উঠে 1 ঘন্টা বই পড়ি, তো 1 ঘন্টা আমি খুব তীব্রভাবে মনোযোগ দিই এবং আমি সেই টাইমটা মেনটেন করি। তারপর হয়তো আমি লেখালেখি করি কিংবা ভিডিও করি কিংবা অনলাইন বিভিন্ন সেমিনার করি কিংবা তো এগুলো করি, হ্যাঁ। তো এই জন্য আপনাকে যে টাইমটা দিবেন সেই টাইমের সাথে মনোযোগটাও লাগবে। এখন আপনি বই পড়তেছেন কিন্তু মনোযোগ দিতেছেন না, কিংবা আপনি পড়ালেখা করতেছেন, প্রোগ্রামিং করতেছেন কিন্তু মনোযোগ নেই, তো এই জন্য কী হবে, আপনার কাজটা তাড়াতাড়ি হবে না। যে মনোযোগ দিয়ে যে কাজটা আপনি 1 ঘন্টায় করতে পারবেন, যদি মনোযোগ না দেন তাহলে সেই কাজটা করতে আপনার হয়তো 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা লাগবে। তো পিপুল এক্সপিরিয়েন্সিং অ্যাটেনশন residue after switching tasks are likely to demonstrate poor performance on their next tasks, and the more intense of residue the worse the performance। মানে কি, যখন আপনি একটা কাজ থেকে আরেকটা কাজে যাবেন, তখন আপনি প্রথম যে কাজটা করবেন দিনের প্রথমে, তারপর সেকেন্ড যে টাস্কটা হাতে নেবেন সেই টাস্কে আপনার প্রথম কাজের মতো মনোযোগটা থাকবে না। তো এই জন্য আমাদের উচিত ডেইলি 2টা কিংবা 3টা কিংবা 6টা কাজ করা, তার উপরে কোনো কাজ না করা। তো এখন আমি যেটা চিন্তা করতেছি, তো আমি প্রতিদিন 10টা টাস্ক কমপ্লিট করতাম, তো এখন আমি মানে আমার ডে দিব যে ম্যাথ ডে, ফিজিক্স ডে, বুক ডে। মানে আমি একদিন সময় নিব এবং সেই দিনে বই পড়বো শুধু, এবং আরেকদিনে শুধু ম্যাথ করবো, আরেকদিনে শুধু ফিজিক্স করবো, তো আরেকদিন সোশ্যাল মিডিয়ায় বাইরে থাকবো। তো এরকম আমি চেষ্টা করবো কি, যখন আমি মনে করেন এখন আমি স্টাডি নিয়ে পড়ালেখা করতেছি বা ডিপ ওয়ার্ক নিয়ে, তো এখন আমি কী করবো, ডিপ ওয়ার্ক নিয়ে বই পড়বো এবং ডিপ ওয়ার্ক নিয়ে পডকাস্ট শুনবো এবং ডিপ ওয়ার্ক নিয়ে ইউটিউবে হয়তো ভিডিও দেখবো। তো মানে আমার সব কিছু ডিপ ওয়ার্ক রিলেটেড পড়ালেখা হবে। তার মানে কী হবে, আমি যে কোনো একটা জিনিস নিয়ে মনোযোগ দিতেছি এবং সেটা আমার মাইন্ডে ঢুকতেছে এবং সেটার মাধ্যমে আমার আউটপুটটা ভালো আসবে লেখালেখি কিংবা ভিডিও করার সময়। তো এটা তারপর টু প্রডিউস অ্যাট ইউর পিক লেভেল ইউ নিড টু ওয়ার্ক ফর এক্সটেন্ডেড পিরিয়ডস উইথ ফুল কনসেন্ট্রেশন অন এ সিঙ্গেল টাস্ক ফ্রি ফ্রম ডিস্ট্রাকশন। মানে কি, আপনি যখন কোনো কাজে সর্বোচ্চ লেভেলের প্রোডাক্টিভিটি চান, তাহলে সেই কাজটা আপনার অনেকক্ষণ ধরে করা লাগবে মনোযোগ সহকারে এবং ডিস্ট্রাকশন ছাড়া। তো এটা, হ্যাঁ। তারপর ইফ ইউ আর নট কমফোর্টেবল গোয়িং ডিপ ফর এক্সটেন্ডেড পিরিয়ডস অফ টাইম, ইট উইল বি ডিফিকাল্ট টু গেট ইউর পারফরমেন্স to the peak levels of quality and quantity increasingly necessary to thrive professionally। মানে আপনি যদি কোনো একটা কাজের গভীরে না যেতে পারেন এবং সেই কাজটা লং টাইমে না করেন, তাহলে সেই কাজে আপনি ভালো কিছু করতে পারবেন না কিংবা এলিট লেভেলে যেতে পারবেন না। তো সেটা এখন আমি আলোচনা করব আপনার কুইট সোশ্যাল মিডিয়া। তো সেখানে আমি 2টা কুইট নিয়েই বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি চাই না আর লম্বা করতে। তো যেখানে একটা বলছে, ওই একটা মানে এই বইয়ে কিন্তু অনেক রিসার্চ আছে, প্রচুর রিসার্চের মাধ্যমে উদাহরণ দিয়েছে লেখক ক্যাল নিউপোর্ট, হ্যাঁ। তো একটা রিসার্চের ফলাফল যেটা বের হয়েছে কুইট সোশ্যাল মিডিয়া নিয়ে, তো সেটা আমি বলতেছি। তো আইডেন্টিটি দ্য কোর ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ইন ইউর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ, অ্যাডপ্ট এ টুল অনলি ইফ ইটস পজিটিভ ইমপ্যাক্টস অন দিস ফ্যাক্টরস সাবস্ট্যান্সিয়ালি আউটওয়েড ইটস নেগেটিভ ইম্প্যাক্টস। মানে কি, আপনার একটা কোর ফ্যাক্টর আইডেন্টিফাই করা লাগবে এবং ডিটারমাইন করা লাগবে সাকসেসের জন্য এবং আপনার হ্যাপিনেসের জন্য। যেমন কি, আমি যদি
চাই যে কন্টেন্ট রাইটার হব, আমি আবার আবৃত্তি করব, আমি আবার ডিজিটাল মার্কেটার হব, আমি আবার প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হব, তাহলে আমি কিন্তু পারবো না। তো আমার জন্য যে কোনো একটা ফিল্ড নির্ধারণ করা লাগবে, যেই ফিল্ডে আমি আমার বেস্ট প্রডিউস করতে পারবো এবং আমি হয়তো মানুষের উপকার করতে পারবো। এমন আপনি যদি কোনো ডিজিটাল মিডিয়া কিংবা টুল ইউজ করেন, তো এমন টুলগুলো ইউজ করবেন যে টুলগুলো নেগেটিভিটিকে চালিয়ে যাবে, মানে সেই টুলগুলো থেকে পজিটিভলি আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, তো উনি কিন্তু সোশ্যাল মিডিয়া কুইট করতে বলছে, কিন্তু সব ডিজিটাল মিডিয়া কুইট করতে বলে না। যেমন আমি কী করি, আমি কোর্স করি একমাত্র কোর্সেরাতে, কারণ কোর্সেরা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্ল্যাটফর্ম। তো কোর্সেরা থেকে কোর্স করি, তো কোর্সেরা থেকে নেগেটিভ কিছু নেই, তো আমি কিন্তু অন্য জায়গায় যাই না। কিন্তু ইউটিউবে গেলে আমি শুধু টেকটকে ভিডিও দেখি, কিংবা আমি এখন ব্লগ টক পড়ি না, শুধু বই পড়ি। You are justified in using a network tool if you can identify any possible benefits to its use or anything you might possibly miss out on if you don't use it। মানে আপনি যখন একটা নেটওয়ার্কিং টুল কিংবা ফেসবুক কিংবা টুইটার ইউজ করবেন, তখন চিন্তা করবেন আচ্ছা এটা কি আমার প্রয়োজন আছে কি না আদৌ, কিংবা প্রয়োজন থাকলে এটা কেমন প্রয়োজন, কিংবা এটা না থাকলে কি আমার কোনো সমস্যা হবে কিনা। যদি এমন হয় যে এই মিডিয়াতে না থাকলে আপনার কোনো সমস্যা হয়, তখন আপনি এই মিডিয়াতে অবশ্যই কিছু সময়ের জন্য থাকতে পারেন, এবং যদি এই মিডিয়াটা আপনার জন্য প্রয়োজন হয় তখন আপনি অবশ্যই থাকবেন। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইচ্ছা করলে কিন্তু ফেসবুকে কন্টেন্ট দিতে পারি, এটা আমার জন্য উপকার, তো আমার জন্য কিন্তু ফেসবুক, কিন্তু আপনি তো কোনো কন্টেন্ট মেক করতেছেন না ফেসবুকের জন্য কিংবা ইনস্টাগ্রামের জন্য, তো আপনি কেন থাকবেন? তো আপনার জন্য তো বই পড়লে এনাফ, আপনার তো কারো ভিডিও দেখারও প্রয়োজন নেই। কিংবা আপনারা যারা বই পড়েন না, তারা হয়তো যারা বুক টিউবার, তাদের ভিডিও হয়তো দেখতে পারেন। হ্যাঁ, তো কিংবা এটা আর কি, যে আপনার যে মিডিয়াটা খুব প্রয়োজন না হলে চলবে না, সেটা আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইউজ করবেন, কিন্তু তার বাহিরে না। এবং যদি কোনো প্রয়োজন না হয়, ফেসবুক মনে করেন আপনার ফেসবুক কোনো প্রয়োজন নেই, এটা কোনো উপকার না, তো তখন আপনি ফেসবুকটা অ্যাভয়েড করেন। হ্যাঁ, যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু ফেসবুকে নেই কিংবা অ্যাক্টিভ খুব কম থাকে, হয়তো 2 দিনে 1 দিন আমি প্রবেশ করি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট টাইম দিই, জাস্ট এটাই। আমি মনে করি আমি বই পড়ে যেই জ্ঞান অর্জন করতে পারবো, সেই জ্ঞান আমি অন্য জায়গা থেকে অর্জন করতে পারবো না। কারণ আইনস্টাইন বলেন, আর্কিমিডিস বলেন, পিথাগোরাস বলেন, নিউটন বলেন, তাদের আমলে কিন্তু ইন্টারনেট ছিল না, তারা কিন্তু বিশ্বে এত এত জ্ঞানী, এই জ্ঞানী লোক কিন্তু বর্তমানে খুব রেয়ার। তো আমরা বই থেকে অনেক কিছু শিখতে পারবো। তো বই ছাড়াও যেমন কোর্সগুলো থেকে আমরা শিখতে পারবো, হার্ভার্ড থেকে অক্সফোর্ড থেকে কোর্স করতে পারবো। তো এটা তো এখন একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে যে আমি তো বই উপহার দিতে ভালোবাসি। তো আমি এখন থেকে চিন্তা করলাম যে আমি তাদেরই বই উপহার দিব যারা মানে গিভ অ্যান্ড টেক, মানে আমি কিছু দিতেছি এবং আমাকে কিছু দিতেছে। তো এরকম, তো আমার যেহেতু আমার একটা প্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব, তো ইউটিউবে যারা আমার ভিডিও নিয়মিত দেখবে তাদেরকে আমি বই গিফট করব। তো আমি আজকে গিফট করব মারিয়া জাহান তানহাকে আমি বই দিব, 1টা কিংবা 2টা। তো তানহা, তুমি আমার মেল করতে পারো, তো তোমার মেল করার পর আমি বই অর্ডার দিব। তুমি কোন বইগুলো, তোমার 1টা কিংবা 2টা বইয়ের নাম বলবা, 2টা বইয়ের নাম বলবা, কোন 2টা বই তোমার পছন্দ, তো এই 2টা বই পরে আমি অর্ডার করে পাঠিয়ে দিব। তো মারিয়া জাহান তানহা, হ্যাঁ, তো তানহা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় ইউটিউবে, তো ওর ভিডিওগুলোও দেখতে পারেন। তো আর আমি আরেকটা কথা বলে গেছি, তো রাইটার সম্পর্কে কিছু বলার ছিল। তো রাইটার ক্যাল নিউপোর্ট, ওনার প্রায় বই আছে 12টা, তার মধ্যে 5টা বই হচ্ছে প্রায় বেস্ট সেলার বই। হ্যাঁ, এবং উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে না, এবং উনি শুধু পডকাস্ট করে, মেবি ইউটিউবে ইদানিং অ্যাক্টিভ হয়েছে, এবং বই লিখে, এবং ওনার পডকাস্ট আমি শুনি। কারণ কি, যারা রাইটার তারা কিন্তু একটা বই লেখার সময় অনেক পড়ালেখা করতে হয়, এজন্য তাদের মধ্যে কিন্তু নলেজটা অনেক থাকে, তো এই জন্য ওর পডকাস্টটা আমি শুনি। এবং উনি প্রায় বই যেমন অনেকগুলো লিখছে, এবং উনি একজন সায়েন্টিস্ট, এবং ওনার অনেকগুলো রিসার্চ পেপার বের হয়েছে প্রচুর হাই রেটেড, এবং উনি একজন প্রফেসর। তো উনি যে এই এত ওনার গুণাবলী কিংবা উনি এত বেস্টসেলার বই লিখছে, মানে এটার অবদান কিছু ডিপ ওয়ার্কের। এই বইটা সবচেয়ে ওনার সেরা বই। ওনার একটা বই আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে দ্য ডিজিটাল মিনিমালিজম। তো এই বইটা আমি নীলক্ষেতে আমি খুঁজে পাইনি, তো খুঁজে পেলে হয়তো আমি কিনবো, কিংবা আমি যদি কিনি তাহলে হয়তো আমি প্রিন্ট করতে বলবো, তারপর হয়তো আমার জন্য ওরা প্রিন্ট করবে। তো এই বইটা আশা করি সবাই পড়বেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।